হ্যালো এভরিওয়ান, আমি দিহান নাইট বলছি। ওয়েলকাম টু লার্ন উইথ দিহান। আজকে আমি এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্সের ওপর প্রথম লেকচার দিব, যেটা সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই ফেসবুক পেজে, এমনকি এই এই লার্ন উইথ দিহানের ইউটিউব চ্যানেলে আমি তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সের উপর সম্পূর্ণ ক্লাসটাই ফ্রি দিব। আর পুরো গ্রামারটাই আমি দুইটা মেইন কোর্সে ভাগ করেছি, দুইটা মেইন লেকচারে ভাগ করেছি। আজকে তার প্রথম পর্ব। তো চলো আমরা আলোচনা শুরু করি। কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমি আগে একটু কিছু কথা বলতে চাই। কমপ্লিটিং সেন্টেন্সে যদি ভালো করার জন্য আমাদের কি কি বিষয় জানা রাখতে হবে। আমাদের সবার প্রথম টেন্স জানা থাকতে হবে, বাক্যের স্ট্রাকচার খেয়াল করতে হবে, সেটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স। তোমাদের যাদের যাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে একটু কনফিউশন আছে, এই ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার হয়ে থাকাটা ভালো। অনেক বেশি যে সাপোর্ট দিবে তা না, তুমি ওইভাবে ডিরেক্টলি মনে না করলেও পারবা। বাট যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে তুমি একটু দখল রাখো, এখানে তোমার অনেকটু হেল্পফুল হবে। তো টেন্স এবং বাক্যের স্ট্রাকচার এগুলো নিয়ে খেয়াল করতে হবে। অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এই ব্যাপারটা নিয়ে একটু ভালো করে মাথায় রাখতে হবে। সেন্টেন্স অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এই ব্যাপারটা আমাদের এখানে জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোশ্চেনে যে অংশ দেওয়া থাকবে সেটা যদি অ্যাফার্মেটিভ হয়, সাধারণভাবে বাকি অংশটুকু অ্যাফার্মেটিভই হবে। কোশ্চেনে দেওয়া অংশটুকু যদি নেগেটিভ হয়, তাহলে সাধারণভাবে বাকি অংশটুকু নেগেটিভই হবে। এটাই স্বাভাবিক। তো সেন্টেন্স অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এটা একটু আমরা একটু মাথায় রাখবো। তবে মনে রাখবা, ব্যতিক্রম কিন্তু সব জায়গাতেই আছে। তো আর এটা তো ইংলিশ গ্রামার, আর তার মানে এটা একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? আচ্ছা, 3 নম্বর পয়েন্টটার দিকে একটু খেয়াল করো। বাক্যের প্রদত্ত অংশের অর্থ বুঝে তারপর বাকি অংশ সাজাতে হবে। এই ব্যাপারটা নিয়ে আমাদের বেশিরভাগ স্টুডেন্টই প্রবলেম ফেস করে। তারা গ্রামারের রুলস তো ফাটায়া পড়ালেখা করে, কিন্তু যখন প্র্যাকটিস করতে যায় তখন তাদের প্র্যাকটিসের ধৈর্যটা একটু কমে আসে, যার কারণে তাদের রুলস গুলো মুখস্থ হয়ে থাকে ভালোভাবে। পরীক্ষার হলে যখন এই রুলস অনুযায়ী অ্যান্সার করতে যায়, তখন কিন্তু আসলে সে যেই অংশটুক দেওয়া আছে তার বাকি অংশটুক যে চিন্তা করার একটা মানে ক্যাপাসিটি, এটা তার অনেকটা থাকে না, কারণ সে কি করে নাই, প্র্যাকটিস করে নাই। আর আলটিমেটলি গ্রামার ল্যাঙ্গুয়েজেরই তো একটা অংশ। আর প্রতিটা ল্যাঙ্গুয়েজের সবচেয়ে প্রথম কথা হচ্ছিল তোমাকে অর্থ বুঝতে হবে। অর্থ বুঝে তারপর কথাটা কমপ্লিট করতে হবে, বাক্য তৈরি করার ক্যাপাসিটি থাকতে হবে। এই ক্ষেত্রে যারা একটু দুর্বল, তাদেরকে আমি সাজেস্ট করব যে অংশটুকু প্রথমে দেওয়া আছে আগে সেটার অর্থ বুঝে নাও। তারপর বাকি অংশ সাজানোর জন্য তুমি আগে বাংলায় কথাটা সেট আপ করো যে কি বলবা। যেমন আমার একজন বন্ধু আছে, কথাটা এতটুকু রইলো, এখন তুমি বাকি অংশ তুমি কিভাবে সাজাবে তুমি আগে বাংলায় চিন্তা করো। যেমন যদি কোশ্চেন থাকে আই হ্যাভ এ ফ্রেন্ড ড্যাশ, এরকম যদি থাকে, এখন বাকি অংশটা তুমি কিভাবে চিন্তা করবে যে আমার একজন বন্ধু আছে যে একজন ডাক্তার। ওকে, আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ এ ডক্টর। অর্থ যদি বাংলায় তৈরি করতে পারো, ইংরেজিতে কনভার্ট করাটা অনেকটা ইজি হয়ে যায়। তবে যারা এটা একেবারে বিগিনার তাদের জন্য এটা, যারা একটু অ্যাডভান্সড আছো, একটু মানে গ্রামারের সেন্টেন্স ফর্ম গুলো ধরতে পারো, তাদের জন্য এই পয়েন্টটা স্কিপ করলেও চলবে। তবে অর্থ বুঝতেই হবে, বাকি অংশ অর্থ বুঝেই সাজাতে হবে। এবার চলো নিচের নিয়ম যেগুলো আমরা আজকের এই লেকচার 1-এ দিয়েছি, লেকচার 1-এ যে নিয়মগুলো দিয়েছি সেগুলো আমরা আজকে ভালো করে অনুশীলন করব। এই লেকচার 1-এ আমি 1 থেকে মোট 10টা রুলস দিয়ে লেকচার 1টা সাজিয়েছি। চলো 1 থেকে 10টা রুলস আমরা আলোচনা করব এবং সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। এখানে প্রথমে যে নিয়মটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে টু টু, যার অর্থ হচ্ছে এতই যে না অর্থে। তো এই কথাটা আসলে একটা নেগেটিভ কথা। টু টু কোনো কিছু এতই বেশি পরিমাণে যে সেই কাজটা সম্ভব না। যেমন দেখো হি ইজ টু উইক, এখানে এইটাই বোঝাচ্ছে যে টু প্লাস অ্যাডজেক্টিভ, টু এর পর একটা অ্যাডজেক্টিভ রয়েছে, টু প্লাস অ্যাডজেক্টিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, যে এতই যে এই যে টু অ্যাডজেক্টিভ, তারপর রয়েছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা হচ্ছে না অর্থে। তাহলে যেটা না অর্থে নেগেটিভ, সেটা কিন্তু এই যে এই অংশটুকু দিয়ে বোঝানো হচ্ছিল। তাহলে টু অ্যাডজেক্টিভ এতই যে, টু প্লাস ভার্বের বেস ফর্ম না অর্থে। তো আমরা এখানে স্ট্রাকচারটা অ্যাড করে দিয়েছি যে টু এর পরে একটা অ্যাডজেক্টিভ হবে। যেমন এখানে উইক একটা অ্যাডজেক্টিভ আছে, উইক একটা অ্যাডজেক্টিভ আছে, ইয়াং একটা অ্যাডজেক্টিভ আছে, লেজি একটা অ্যাডজেক্টিভ আছে। এই যে অ্যাডজেক্টিভ গুলো সেটা হচ্ছে টু এর পরে হবে, আর পরে টু এর পরে হবে একটা ভার্বের বেস ফর্ম, আসলে যেটা যেই কাজটা সম্ভব না এই অ্যাডজেক্টিভটার কারণে।
উইকের কারণে যে কাজটা সম্ভব না সেটা এখানে লিখবো, ইয়াং এর কারণে যে কাজটা সম্ভব না সেটা এখানে লিখবো, লেজির কারণে যে কাজটা সম্ভব না সেটা এখানে লিখবো, তার আগে একটা টু বসাবো, তাহলে এই 1 নাম্বার নিয়মটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। টু হি ইজ টু উইক। তারপর আমরা এখানে কি বসাবো, চলো আমরা পেন টুল দিয়ে লিখে দেখি। তো এখানে বলা হয়েছে হি ইজ টু উইক, তাহলে আমরা বলতে পারি যে সে এতই দুর্বল যে সে কি করতে পারে না, সে ঠিকমতো হাঁটতে পারে না। হি ইজ টু উইক, তাহলে আমরা এখানে লিখতে পারি টু ওয়াক প্রপারলি। হি ইজ টু উইক টু ওয়াক প্রপারলি। এখানে দেখো ওয়াক দিয়ে কিন্তু আমরা ভার্বের বেস ফর্ম বুঝাইছি। এবার সেকেন্ডটা চলো, দ্য গার্ল ওয়াজ টু ইয়াং, মেয়েটা এতই অল্প বয়স্ক ছিল যে কি, অল্প বয়সের সাথে আমাদের সাধারণত কোন কোন জিনিসগুলো সম্পৃক্ততা হয়, ভোট দেওয়া হয় বা বিয়ে করা হয়, তাই না? দ্য গার্ল ওয়াজ টু ইয়াং টু কাস্ট ভোট, মেয়েটা এতই অল্প বয়স্ক ছিল যে সে ভোট দিতে পারতো না। অথবা তুমি চাইলে কিন্তু সেন্টেন্সটা লিখতে পারো টু গেট ম্যারিড, মানে তার অল্প বয়সের কারণে তার বিয়ে সম্ভব না অথবা তার ভোট দেওয়া সম্ভব না, এটা এখানে বোঝাচ্ছে। এইবার সি নাম্বার এক্সাম্পলটা দেখো, স্যাম ইজ টু লেজি, স্যাম এতই অলস যে সে এই অলসতার কারণে সে কি করতে পারতেছে না। তাহলে স্যাম ইজ টু লেজি, সে এতই অলস, সে অলসতার কারণে কি করতে পারে না, সকালে উঠতে পারে না। তাই আমি এখানে লিখি টু ওয়েক আপ at 5 AM, স্যাম এতই অলস যে সে সকাল 5টার সময় উঠতে পারে না। এম দ্বারা আমরা ভোরবেলায় বুঝি, তাই না? আচ্ছা, তো আমরা এখানে পেন টুলটা এইমাত্র অফ করে দিই। তাহলে দেখো এখানে আমরা বুঝতেছি, ওকে, এখন আমরা বুঝতেছি যে সে উইকনেসের কারণে সে ঠিকমতো হাঁটতে পারতেছিল না। ওকে, তাহলে ইয়াং হওয়ার কারণে সে বিয়ে করতে পারতেছিল না অথবা ভোট দিতে পারতেছিল না, আর লেজি হওয়ার কারণে সে সকালবেলা উঠতে পারতেছিল না। এখন এখানে দেখো এই কথাটা ইজ বর্তমানে আছে, এই কথাটা ইজ বর্তমানে আছে। আবার দেখো দ্য গার্ল ওয়াজ, এটা কিন্তু আবার আছে অতীতে, দ্য গার্ল ওয়াজ, আবার এটাও কিন্তু আছে কিসে, বর্তমানে ইজে আছে। এখন এইখানে দেখো ইজ, এখানে দেখো ওয়াজ, এখানে দেখো ইজ, কিন্তু এইখানে কিন্তু টেন্সের কোনো আলাদা করে ব্যবহার নেই। অর্থাৎ এই সকল ক্ষেত্রে টু এর আগের অংশে টেন্স কাজ করবে, পরের অংশে কোনোভাবেই টেন্স কাজ করবে না। আশা করি টু এর নিয়মটা বুঝতে পারছো। চলো এবার টু ফর টু এর নিয়মে যাই। টু ফর টু, ওই টু এর মতোই এখানে এতই যে না অর্থে, এখন এটার অর্থ এই ফর দ্বারা বোঝাবে কোনো একজনের পক্ষে, মানে কাজটা এতই কিছু, ব্যাপারটা এমনই কিছু যে কোনো একজনের পক্ষে, সেটা দুনিয়ার সবার পক্ষে না, কোনো একজনের পক্ষে, তার কথায় আমরা এখানে অবজেক্ট আকারে ব্যবহার করবো, এই যে অবজেক্ট, এবং সেটা টু দ্বারা ভার্বের বেস ফর্ম না অর্থে। তার মানে এখান থেকে এখানকার পার্থক্য হচ্ছে এখানে কাজটা এতই যে সম্ভব না, আর এখানে এতই যে কারো পক্ষে বা কোনো একজনের পক্ষে সম্ভব না। যেমন গাড়িটা এতই দামি, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, এতই দামি। এখন দুনিয়ার সব গাড়ি যে সবার পক্ষে কাছে এক্সপেন্সিভ ব্যাপারটা তো তা না। আমার মতো গরিবের কাছে একটা গাড়ি খুবই এক্সপেন্সিভ ব্যাপার, আবার অনেকের কাছে আছে গাড়ি কোনো ব্যাপারই না। তাহলে দ্য কার, এখানে দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, যে টু এক্সপেন্সিভ এতই দামি যে ফর কোন একজন, তাহলে কি ফর মি, আমার পক্ষে, কি অর্থে না, কেনা অর্থে সম্ভব না, তাই না? তাহলে টু ফর টু, এখানে কিন্তু দেখো দুইটা ফ্যাক্টর ছিল, কোন একটা কাজ এমন কিছু যেটা সম্ভব না, আর 2 নাম্বার রুলসে এমন কিছু কোন একজনের পক্ষে সেটা সম্ভব না। যেমন দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, এবং এই ক্ষেত্রেও নিয়মের একই জিনিস, প্রেজেন্ট পাস্ট ফিউচার সব টু এর আগে হবে, পরের অংশে কোনো হবে না। যেমন এখানে ইজ আছে, এখানে ওয়াজ আছে, এখানে আবার আছে ইজ, তাহলে এখানেও দেখো টেন্স এর পরিবর্তন হচ্ছে, বাট পরের অংশে সেম আগের মতো করে কোনো প্রকার টেন্সের পরিবর্তন হবে না। তো চলো এখন আমরা আবার শুরু করি। The car is too expensive for, গাড়িটা কার জন্য, আমার জন্য কেনা। তাহলে the car is too expensive for me to buy it, গাড়িটা এতই এক্সপেন্সিভ যে আমার পক্ষে কেনা সম্ভব না। বি নাম্বার রুলসে যাও, the question was too hard, প্রশ্নটা এতই কঠিন ছিল। এখন প্রশ্নটা কঠিন ছিল, তাহলে এটা কার পক্ষে, সেটা আমার পক্ষে হতে পারে, সেটা স্টুডেন্টস এর পক্ষে হতে পারে, সেটা কোনো একজন লোকের পক্ষে হতে পারে। কোশ্চেনটা এতই কঠিন ছিল শিক্ষার্থীদের পক্ষে
অ্যান্সার করা সম্ভব হচ্ছিল না বা পাস করা সম্ভব হচ্ছিল না, তাই না? তা আমরা এটা লিখতে পারি, দ্য কোশ্চেন ওয়াজ টু হার্ড ফর দ্য স্টুডেন্টস টু পাস ইন দ্য এক্সাম। প্রশ্নটা এতই কঠিন ছিল শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষায় পাস করা সম্ভব হচ্ছিল না। সি নাম্বার এক্সাম্পল দেখো, দ্য বক্স ইজ টু হেভি। এবার এটা আবার বর্তমানে, দ্য বক্সটা ইজ টু হেভি, এতই ভারী, তাহলে বক্সের ভারী হওয়াটা আমার পক্ষে, তাহলে ফর মি এখানে দেওয়া আছে, ফর মি টু, দ্য বক্স ইজ টু হেভি ফর মি টু লিফট ইট। ওকে, টু লিফট ইট, আমি কথাটাকে আরেকটু সুন্দর করে সাজানোর জন্য অ্যালোন কথাটা জুড়ে দিলাম যাতে কথাটা আরো বেশি অর্থপূর্ণ হয়। দ্য বক্স ইজ টু হেভি ফর মি টু লিফট ইট অ্যালোন। বক্সটা এতই ভারী যে আমার পক্ষে একা এটা উঠানো সম্ভব নয়। তো আশা করি 2 নাম্বার রুলসটা তোমরা বুঝতে পারছো। চলো এবার 3 নাম্বার দেখি। অলমোস্ট সিমিলার, বাট এতক্ষণ ছিল টু টু না অর্থে, এখন এটা হবে, ব্যাপারটা হবে যেমন টু টু না অর্থে, এবার এই টু ফর টু এটাও না অর্থে, কিন্তু 3 নাম্বারটা বেশিরভাগ ক্ষেত্রে হয় হ্যাঁ অর্থে, বাট সেন্টেন্স ব্যতিরেকে অর্থের ভিন্নতার কারণে এটা না অর্থ দিয়েও তৈরি করা সম্ভব, বাট বেশিরভাগ ক্ষেত্রে এনাফ টু দ্বারা হ্যাঁ অর্থে বোঝায়। তো এখানে নিয়মটা একই হবে, এনাফ ওই টু এর বদলে এনাফ, আর ওই টু এর বদলে টু রয়েছে, এনাফ টু, এতই যে, কোনো একটা ব্যাপার এমন এতই যে সেটা করা সম্ভব। এবার টু দ্বারা, টু প্লাস ভার্বের বেস দ্বারা করা সম্ভব, যেমন টু প্লে খেলা সম্ভব, টু ওয়ার্ক কাজটা করা, টু ডু ইট কাজটা করা সম্ভব। আর ওইখানে যখন টু ব্যবহার করছি তখন কাজটা করা সম্ভব ছিল না বোঝাচ্ছিল, যেমন টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে এইখানে বোঝানো হচ্ছে টু পাস ইন দ্য এক্সাম। আচ্ছা, এখানে আমি এই জায়গাতে দেখো, খেয়াল করে দেখো, এখানে আমি টু ব্যবহার করি নাই, এটা কিন্তু ভুল হবে, ঠিক আছে? টু লিফট অ্যালোন। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ইউ আর এনাফ ওল্ড, তুমি যথেষ্ট বয়স হয়েছে তোমার, ইউ আর এনাফ ওল্ড। এখন তোমরা বলতে পারো যে এটা তোমাকে কে বলতেছে, ইউ আর এনাফ ওল্ড টু গেট ম্যারিড। আসলে বিয়ের কোনো বয়স নাই ওরকম ভাবে, ছেলে মানুষ বা মেয়ে মানুষের বিয়ে হওয়ার একটা ম্যাচুরিটি হচ্ছে নিজের ম্যাচুরিটি, মেন্টাল ম্যাচুরিটি, আর হচ্ছে হলো নিজেকে বিয়ের জন্য যোগ্য করে তোলা, তাই না? তো আমি এখানে বিয়ের ব্যাপারটাতে যাচ্ছি না, ইউ আর এনাফ ওল্ড টু ফাইন্ড এ জব, একটা চাকরি খুঁজে পাওয়ার জন্য, যে তোমার যথেষ্ট বয়স হয়েছে তুমি একটা চাকরি খুঁজে পেতে পারো, তাহলে ইউ আর এনাফ ওল্ড। তাহলে এই এনাফ ওল্ড দ্বারা এখানে অ্যাডজেক্টিভ বোঝায়, দেখো এনাফ ওল্ড, তাহলে এই এনাফ ওল্ড, এই ওল্ড দ্বারা একটা বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে, রাইট, যে কাজটা যথেষ্ট পরিমাণে হয়েছে। এইবার দেখো ইজি এনাফ, ব্যাপারটা ওইটার থেকে কিন্তু একটু ডিফারেন্ট, কারণ কি দেখো এখানে আমরা লিখছিলাম কি অ্যাডজেক্টিভটাকে এনাফ এর আগে লিখছিলাম, সরি অ্যাডজেক্টিভটাকে এনাফ এর পরে লিখছি, এনাফ ওল্ড অ্যাডজেক্টিভটাকে এনাফ এর পরে লিখছি, বাট এই জায়গায় অ্যাডজেক্টিভটা কিন্তু এনাফ এর আগে হতেই পারে। এনাফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ প্লাস এনাফ একই জিনিস মিন করে। দ্য কোশ্চেন ওয়াজ ইজি এনাফ আর দ্য কোশ্চেন ওয়াজ এনাফ ইজি, আলটিমেটলি একই কথা। তো এরপরে একটা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসায় দিব যে এটা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, তারপর সি নাম্বার, রাকিব ইজ রিচ এনাফ। রাকিব ইজ রিচ এনাফ, রাকিব যথেষ্ট ধনী। তাহলে দেখো ইজি এনাফ, রিচ এনাফ, এনাফটা এনাফের আগে অ্যাডজেক্টিভ দিয়েছি, আর এখানে এনাফের পরে অ্যাডজেক্টিভ দিয়েছি, আলটিমেটলি একই কথা। তো এবার আমরা টু প্লাস যাই বসাবো সেটা হ্যাঁ অর্থে হবে, কথাটা আমরা একটু মাথায় রেখে চলো এবার আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। ইউ আর এনাফ ওল্ড টু ফাইন্ড এ জব, তোমার যথেষ্ট বয়স হয়েছে একটা কাজ খুঁজে নেওয়ার জন্য, চাকরি খুঁজে নেওয়ার জন্য। দ্য কোশ্চেন ওয়াজ ইজি এনাফ, দ্য কোশ্চেন ওয়াজ ইজি এনাফ ফর মি টু গেট এ প্লাস। কোশ্চেনটা আমার জন্য এতই সহজ ছিল যে আমার জন্য এ প্লাস পাওয়া সম্ভব ছিল। দ্য কোশ্চেন ওয়াজ ইজি এনাফ মানে আমার পক্ষে এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট সহজ ছিল এই কোশ্চেনটা, বি নাম্বারের এটা। সি নাম্বারে রাকিব ইজ রিচ এনাফ, এখন কেউ যদি ধনী হয় সে কি করতে পারে, সে একটা গাড়ি কিনতে পারে, তো বা সে একটা বাড়ি কিনতে পারে অর হোয়াট এভার। তো এখানে ধনী হওয়াটার সাথে কোনো কিছু
পসিবিলিটিজ অর্থে, হ্যাঁ অর্থে, পজিটিভ অর্থে আমরা ব্যবহার করব। রাকিব ইজ রিচ এনাফ টু বাই এ নিউ কার। রাকিব যথেষ্ট ধনী একটা নতুন গাড়ি কেনার পক্ষে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি কি দেখলাম, তো চলো আমরা আবার একটু দেখি। এখানে আমরা দেখতেছি এনাফ টু দ্বারা এতই যে হ্যাঁ অর্থে বোঝাচ্ছে, এবং টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্মই হবে। যেমন দেখো টু ফাইন্ড, এই ফাইন্ডটা ভার্বের বেস ফর্ম। ওকে, আচ্ছা, টু ফাইন্ড, আমি এগুলো একটু যেটা সেটা একটু মোটা করে দিলাম। টু ফাইন্ড, আর একটু কালারটা চেঞ্জ করে দিই। টু ফাইন্ড, ওকে, টু ফাইন্ড ভার্ব। আবার দেখো ফর মি টু গেট, এই গেটটাও আমরা ব্লু করে দিচ্ছি। টু গেট, টু ফাইন্ড, টু গেট, টু বাই, এগুলো সবই কিন্তু খেয়াল করে দেখো ভার্বের বেস ফর্ম, কারণ এখানে স্ট্রাকচারে বলেই দেওয়া আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তো আর ভার্বের বেস ফর্মটা অবশ্যই আমাদের কি করতে হবে, টু এর পরে যে ভার্ব সেটা অবশ্যই কি ফর্মে নিতে হবে, বেস ফর্মে নিতে হবে। এখানে কালারটা ভালো লাগতেছে না। ওকে, আচ্ছা, তো ইউ আর এনাফ ওল্ড টু ফাইন্ড এ জব। টু ফাইন্ড, এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম। দ্য কোশ্চেন ওয়াজ ইজি এনাফ ফর মি টু গেট, টু প্লাস ভার্বের বেস ফর্ম। রাকিব ইজ রিচ এনাফ টু বাই, টু প্লাস ভার্বের বেস ফর্ম। একটু খেয়াল করে দেখো, 2 নম্বরে কিন্তু আমি ফর মি দিয়েছি, তার মানে এনাফ ফর টু। এইখানেও কিন্তু সেই নিয়মটা হয়, যেহেতু আমরা 2 নম্বরে এক্সপ্লেন করেছি 2 for 2 এর প্যাটার্ন, তাই 3 নম্বরে আলাদা করে এক্সপ্লেন করি নাই। আমি যদি বলি দ্য কোশ্চেন ওয়াজ ইজি এনাফ ফর মি টু গেট এ প্লাস, সেম এইভাবে আমরা যদি এরকম করে আরো জিনিস যদি বলি, যেমন আমি যদি বলি দ্য বক্স ওয়াজ লাইট এনাফ, দ্য বক্স ইজ লাইট এনাফ ফর মি টু লিফট ইট অ্যালোন। বক্সটা দেখো এখানে জাস্ট টু হেভি ছিল, এখানে আমি জাস্ট চেঞ্জ করে যদি দিই এর জায়গায় যে লাইট এনাফ, the box is light enough for me to leave it alone, বক্সটা এতই হালকা যে আমি একাই উঠানোর জন্য যথেষ্ট। কথাটা এইভাবে, তাহলে enough to, enough for two দুইটাই লিটারালি পসিবল। 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করব হচ্ছিল সো দ্যাট। ফন্টটা একটু বুকম্যান দিয়ে দেই। আচ্ছা, ওকে, 4 নাম্বার সো দ্যাট, এতই যে। এবার দেখো এখানে আমরা কি কি শিখেছিলাম, টু টু এতই যে না অর্থে, টু ফর টু এতই যে হ্যাঁ অর্থে, আলটিমেটলি এনাফ টু এতই যে হ্যাঁ অর্থে। এবার সো দ্যাট, এটা এতই যে হ্যাঁ অর্থেও আসবে, না অর্থেও আসবে, হ্যাঁ অর্থেও আসবে, না অর্থ। অর্থাৎ তুমি যদি সেন্টেন্স পজিটিভ হয় তাহলে সেটা হ্যাঁ অর্থে, সেন্টেন্স যদি নেগেটিভ হয় আলটিমেটলি সেটা না অর্থে। এবার এখানে কিন্তু ওই আগের গুলোর থেকে এটার সেন্টেন্স স্ট্রাকচারটা একটু ভিন্ন। দেখো সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, এইটা হচ্ছে আগের অংশ, সো অ্যাডজেক্টিভ, সো প্লাস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আগের পার্ট। ওকে, এটা আমি ইয়েলো কালার দিয়ে রাখলাম। তারপর দ্যাট আসবে, এই যে এই দ্যাট, এই দ্যাটের পরের অংশটা কিন্তু আবার আরেক নিয়ম। অর্থাৎ এই যে ব্র্যাকেটেরটা গ্রামারের আরেকটা রুলসকে সে কি করবে, গ্রামারের আরেকটা রুলসকে সে ফলো করবে। এই অংশটুকু গ্রামারের সে আরেকটা রুলসকে ফলো করবে। চলো এটা আমি একটু ইয়েলোতে আলাদা করবো। তাহলে সো অ্যাডজেক্টিভ দ্যাট, সো এর আগের অংশ হবে এক প্যাটার্ন, এবং সো এর পরের অংশ হবে সম্পূর্ণ আরেকটা প্যাটার্ন এবং সম্পূর্ণ আরেকটা ক্লজ, মানে বাক্যের আলাদা একটা অংশ। এবার যেহেতু এখানে দুইটা ভিন্ন ভিন্ন বাক্যের ক্লজ, এটাও একটা স্বতন্ত্র বাক্যের ক্লজ, এটাও একটা স্বতন্ত্র, মানে ইন্ডিভিজুয়াল একটা সেন্টেন্স তৈরি করা যায়। এখানেও সাবজেক্ট হবে, এখানেও সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, তাই দুই অংশে কিন্তু আলাদা করে টেন্স কাজ করবে। যেমন হি ইজ সো ওল্ড, সে এতই বৃদ্ধ যে, এই যে এইটাকে হি ইজ সো ওল্ড দ্যাট, তাহলে এটা আগের অংশ, এতই যে। এবার আমি যদি বলি যে সে হাঁটতে পারে না, তাহলে হবে হি, এখন এখানে ইজ কি আছে, প্রেজেন্টে আছে, রাইট, ইজটা আছে এখানে প্রেজেন্টে, সে এতই বৃদ্ধ, ইজটা আছে প্রেজেন্টে, হি ইজ সো ওল্ড দ্যাট, তাহলে এইখানে অবশ্যই হবে। এখন বৃদ্ধ হলে মানুষের কি করতে পারে নাকি ব্যাপারটা পারে না, না অর্থে হবে, তাহলে হবে হি ক্যান নট, ভার্বের বেস ফর্ম আসবেই। আবার দ্য গার্ল ওয়াজ, এখানে ওয়াজ আছে, তাহলে যেটাই হোক সেটা পাস্টের হবে যেহেতু, তাই সেটা কি হবে, কুড নট হবে, যেহেতু পোর নেগেটিভ অর্থে কথাটা আসবে। দ্য এক্সাম ওয়াজ,
অতীত কিন্তু কথাটা পজিটিভ, তাহলে এখানে কি হবে, কুড অর্থে হবে যেহেতু ওয়াজ আছে, তাই না? আর যদি হতো এক্সাম ইজ, তাহলে এখানে অবশ্যই ক্যান হইতো। তো চলো আমরা একটু দেখি। হি ইজ সো ওল্ড, তো পেন টুলটা নিয়ে নিই। হি ইজ সো ওল্ড দ্যাট, সে এতই বৃদ্ধ যে, যেহেতু ইজ আছে, যেহেতু এখানে আমাদের ইজ ব্যবহার করা হয়েছে, দ্যাট হি ক্যান নট ওয়াক প্রপারলি, সে এতই বৃদ্ধ যে ঠিক মতো সে হাঁটতে পারে না। তাহলে এখানে দেখো, এখানে ইজ থাকার কারণে আমাদের এখানে কিন্তু ক্যান নট ব্যবহার করতে হয়েছে, আর মানে প্রেজেন্ট ব্যবহার করতে হয়েছে, আর কেন নেগেটিভ আনতে হয়েছে, কারণ বৃদ্ধ হওয়াটা একটা নেগেটিভিটি বোঝায়, যে মানুষের বৃদ্ধ হলে অনেক সামর্থ্য কি হয় যায়, আস্তে আস্তে কমে যায়। দ্বিতীয়টা, দ্য গার্ল ওয়াজ সো পোর দ্যাট, দ্য গার্ল ওয়াজ সো পোর দ্যাট, এবার মেয়েটা অনেক এতই গরিব ছিল যে সে কি করতে পারতো না, সে তার খাবার কিনতে পারতো না। দ্যাট শি, এবং ওয়াজ থাকার কারণে আমরা কিন্তু এখানে লিখছি কুড নট, লিখবো কুড লিখছি ওয়াজ থাকার কারণে, আর কথাটা যেহেতু নেগেটিভ বোঝাচ্ছে তাই কুড নট, এরপরে ভার্বের বেস ফর্ম হবে শি কুড নট বাই হার ফুড, মেয়েটা এতই গরিব ছিল যে সে তার খাবার কিনতে পারতো না, কথাটা নেগেটিভ অর্থে। এবার সি নাম্বার, দ্য এক্সাম ওয়াজ ইজি এনাফ, পরীক্ষাটা এতই সহজ ছিল যে, তাহলে ওয়াজ অতীত, তাহলে অবশ্যই কুড দিয়ে হবে। এখন কথাটা কি পজিটিভ না নেগেটিভ ডিপেন্ড করতেছে, কুড ব্যবহার করব নাকি কুড নট ব্যবহার করব। ইজিটা অবশ্যই, পরীক্ষার ইজি হওয়াটা আসলে আমাদের ক্ষেত্রে পজিটিভ। দ্য এক্সাম ওয়াজ সো ইজি দ্যাট আই could answer properly, অথবা I could answer completely, তুমি যেটা দিতে চাও। The exam was so easy, পরীক্ষাটা এতই সহজ ছিল যে আমি সহজেই অ্যান্সার করতে পেরেছিলাম। ওকে, তো এই হলো আমার সো দ্যাট এর নিয়ম। আমরা একটু রিভিউ করি। সো ডট ডট দ্যাট, এতই যে হ্যাঁ অর্থে অথবা সেন্টেন্স বুঝে না অর্থে। সো প্লাস অ্যাডজেক্টিভ, এটা আগের অংশে থাকবে, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, কুড, ক্যান নট, কুডন্ট, ভার্বের বেস ফর্ম। হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক প্রপারলি। The girl was so poor that she could not buy her food. The exam was so easy that I could answer properly. তাহলে দেখো, সেন্টেন্সের আগের অংশের সাথে কিন্তু পরের অংশ মিল রেখে আমরা বানাচ্ছি। সেন্টেন্সটা নিজেদেরই এইভাবে জেনারেট করে নিতে হবে। 5 নাম্বার পয়েন্ট, সো দ্যাট। একটু আগে আমরা যেটা পড়েছি সেটা ছিল সো ডট ডট দ্যাট, এটার অর্থ ছিল এতই যে হ্যাঁ অর্থে অথবা না অর্থে। এবার 5 নম্বরে হচ্ছে সো দ্যাট, যে অথবা বলা চলে ইন অর্ডার দ্যাট, এটার অর্থ কিন্তু যাতে। তার মানে সো ডট ডট দ্যাট, সো আর দ্যাট যদি একটু দূরে আলাদা আলাদা বসে তাহলে এটার এক অর্থ, যেটা এতই যে হ্যাঁ অর্থে বা না অর্থে। আর যদি সো দ্যাট পাশাপাশি ব্যাক টু ব্যাক বসে, মানে একটা পর সো দ্যাট পাশাপাশি যদি বসে, সম্পূর্ণ নতুন আরেকটা অর্থ তৈরি হয়ে যায়, যেটার অর্থ হলো যাতে। এর সিমিলার আরেকটা অর্থ হলো আরেকটা জিনিস হচ্ছে যেটা একই জিনিস বোঝায়, সেটা হচ্ছে ইন অর্ডার দ্যাট। তার মানে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট একই জিনিস, একই ভাবে বসবে। যেখানে সো দ্যাট থাকবে চাইলে তুমি সেখানে ইন অর্ডার দ্যাট দিয়েও সেন্টেন্সটাকে গোছায় নিতে পারো। তো এর একটা নিয়ম আছে, এখানে রিজন আছে, সো দ্যাট বসবে, রেজাল্ট বসবে। এটা একটা কমন প্যাটার্ন কমপ্লিটিং সেন্টেন্সের, যে একটা রিজন থাকবে, তারপর একটা বিষয় থাকবে, সেটার সাথে একটা রেজাল্ট থাকবে। এরকম আমরা আজকে অনেক পাবো। তো চলো আমরা একটু রিজন আর রেজাল্টের হিসাবটা একটু দেখে নেই। রিজন আর রেজাল্টের টেন্সটা কি হবে? রিজন যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে রেজাল্টের ক্ষেত্রে একটা ক্যান আসবে। ওকে, রিজন যদি পাস্ট ইনডিফিনিট হয় রেজাল্ট আসবে একটা কুড। এখন যদি কথাটা নেগেটিভ হয় তাহলে এখানে ক্যান নট আসবে, কথাটা নেগেটিভ হলে কুড নট আসবে। আমরা ধরে নিচ্ছি সো দ্যাট, ইন অর্ডার দ্যাট দিয়ে বেশিরভাগ যেটা হয় হ্যাঁ অর্থে আসে, তো সেই ক্ষেত্রে আমরা পজিটিভ অর্থে ক্যান আর কুড দিয়েই ব্যবহার করলাম। কথাটা যদি তুমি নেগেটিভ ভাবে সাজাও তাহলে ক্যান নট ব্যবহার করবা, কথাটা যদি নেগেটিভ ভাবে অতীতের সাজাও তাহলে তুমি কুড নট ব্যবহার করবা, আর কোনো পার্থক্য নাই। হি কেম টু মাই অফিস, সে আমার অফিসে এসেছিল যাতে। এখানে সো দ্যাট এর অর্থটা হলো যাতে।
হি কেম টু মাই অফিস সো দ্যাট, তাহলে এখানে দেখো কথাটা আছে অতীতে, হি কেম টু মাই অফিস কথাটা আছে অতীতে, তাহলে এই অবশ্যই এই পরের অংশটা কি হবে, পাস্ট ইনডিফিনিট আছে, তাই এখানে হবে কুড ব্যবহার করতে হবে আমাদের। হি কেম টু মাই অফিস সো দ্যাট, এখানে একটা নিয়ম বসাবো, যাই হবে পাস্ট হবে। আবার আরেকটা দেখি, আগে শেষ করে নেই। উই ইট সো দ্যাট, এখানে এই ইট কথাটা কিন্তু আবার প্রেজেন্টে আছে, তাহলে এই পরের অংশ আছে কি, এখানে আছে সো দ্যাট, এই সো দ্যাট এর কারণে আমরা এখানে একটা নিয়ম বসাবো, এবং অবশ্যই এটা ক্যান দিয়ে হবে যদি কথাটা আমরা পজিটিভ বুঝি। আর আমরা খাই, এই ক্ষেত্রে আমরা কি করি, কথাটা পজিটিভ ভাবেই আমরা রিপ্রেজেন্ট করতে হবে আমাদের, তাই না? উই শুড এনশিওর ম্যাক্সিমাম ইউজ অফ সানলাইট, শুড, উই শুড এনশিওর কথাটা কিন্তু পাস্ট না, তার মানে ধরে নিব প্রেজেন্টে। উই শুড এনশিওর ম্যাক্সিমাম ইউজ অফ সানলাইট, আমাদের সর্বোচ্চ সূর্যালোকের ব্যবহার নিশ্চিত করা উচিত, সো দ্যাট, যাতে। তাহলে এখানে আবার কি আছে, সরি এখানে তো এটা হবে হচ্ছে লাল কালার মার্ক হবে, সো দ্যাট, যাতে, যাতে আমরা কি করতে পারি, এবং এটাও ক্যান দিয়ে হবে কারণ এটা প্রেজেন্টেই আছে। তো চলো আমি এটা পেন টুল দিয়ে অ্যানসারটা করে দেখাই। He came to my office, এ নাম্বার উদাহরণটা লিখতেছি, so that he could get a job, সে আমার কাছে এসেছিল যাতে সে একটা চাকরি পেতে পারতো। কেম বলেছি, এখানে কেম আছে, এখানে কেম আছে, তাই এখানে কেম থাকার কারণে এখানে আমাদের কি ব্যবহার করতে হয়েছে, কুড ব্যবহার করতে হয়েছে। কেম থাকার কারণে এখানে আমাদের কুড ব্যবহার করতে হয়েছে। তো চলো পরে বিতে যাই। উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে আমরা কি করতে পারি, যেহেতু ইট আছে, কথাটা প্রেজেন্ট আছে, উই ইট সো দ্যাট উই ক্যান। দেখো ইটের কারণে এখানে ইট প্রেজেন্ট থাকার কারণে আমরা এখানে ক্যান আনছি। উই ইট সো দ্যাট উই ক্যান গেট এনার্জি। তুমি চাইলে আরেকভাবে লিখতে পারো, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। দুই ক্ষেত্রেই আমরা ক্যান ব্যবহার করছি, অর্থাৎ আগের অংশে ইট থাকার কারণে, প্রেজেন্ট থাকার কারণে পরের অংশে আমরা ক্যান ব্যবহার করছি। সি নাম্বার, উই শুড এনশিওর ম্যাক্সিমাম ইউজ অফ সানলাইট, উই শুড এনশিওর আমাদের নিশ্চিত করা উচিত, শুড এনশিওর আছে সি নাম্বারে, প্রেজেন্টে আছে, তাই উই শুড এনশিওর ম্যাক্সিমাম ইউজ অফ সানলাইট সো দ্যাট, যাতে আমরা কি করতে পারি, আমাদের সানলাইট এর নিশ্চিত করা উচিত। এখন দেখো এটা সেন্টেন্স দিয়ে চিন্তা করো, বাংলা চিন্তা করো, আমাদের সূর্যের আলো ব্যাপক পরিমাণে এর ব্যবহারটা নিশ্চিত করা উচিত, যাতে আমরা কি করতে পারি, সূর্যের আলো ব্যবহারের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে হলো বিদ্যুৎ বাঁচানোর জন্য, তাই না? অথবা শক্তি আমরা কি করতে পারি, নন রিনিউয়েবল এনার্জি গুলো বাঁচাতে পারি। তাহলে আমরা সহজ কথায় বলি, আমাদের বেশিরভাগ সূর্যের আলোক ব্যবহার, মানে বেশি পরিমাণে সূর্যের আলোকের ব্যবহার করা নিশ্চিত করা উচিত, যাতে আমরা বিদ্যুৎ বাঁচাতে পারি, সো দ্যাট উই ক্যান সেভ আওয়ার ইলেকট্রিসিটি। উই শুড এনশিওর ম্যাক্সিমাম ইউজ অফ সানলাইট, আমাদের বেশিরভাগ মানে সর্বোচ্চ লেভেলের বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা উচিত, যাতে আমরা বিদ্যুৎকে আমরা সঞ্চয় করতে পারি, সেভ করতে পারি। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। এখানে দেখো শুড এনশিওর প্রেজেন্ট থাকার কারণে আমরা এই যে এখানে শুড এনশিওর প্রেজেন্ট থাকার কারণে এখানে আমরা কিন্তু ভার্ব হিসেবে আমাদের কি আনতে হয়েছে, ব্যবহার করতেছে ক্যান, উই ক্যান সেভ আওয়ার ইলেকট্রিসিটি, প্রেজেন্ট ব্যবহার করতে হয়েছে। তো আশা করি এখানে সবাই বুঝতে পারছো যে সো দ্যাট থাকলে আমাদের সবগুলোর ক্ষেত্রেই, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে আমাদের সকল ক্ষেত্রেই কি করতে হয়, বা ক্যান আর কুড দিয়েই কিন্তু সেন্টেন্সটা বাকি অংশ তৈরি করতে হয়। তুমি যদি বলো এই সো দ্যাট এর বদলে তুমি ইন অর্ডার দ্যাট ব্যবহার করবা, ব্যাপারটা তাই হবে। অর্থাৎ তুমি যদি এখন লেখো ইন অর্ডার দ্যাট, তাহলে এতে কোনো ভুল হবে না। অর্থাৎ হি কেম টু মাই অফিস ইন অর্ডার দ্যাট হি কুড গেট এ জব, তাতেও কোনো সমস্যা নাই, কারণ আমরা বলেছি সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট একই জিনিস। তো চলো 6 নাম্বার পার্টে যাই। 6 নাম্বারে জিনিসটা হচ্ছিল আমার কাছে পার্সোনালি খুবই ইন্টারেস্টিং লাগে এবং এটা বেশ ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে খেয়াল রাখাটা জরুরি। আমি এখানে স্টার মার্ক দিয়ে দিচ্ছি 6 নাম্বার।
ওকে 6 নম্বরে। তো চলো 6 নম্বর হচ্ছে প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট। দেখো এখানে একটু স্পেলিং ভুল হয়েছে, প্রোভাইডিং, প্রোভাইডেড এটা হবে, অথবা প্রোভাইডিং দ্যাট হবে, অথবা প্রোভাইডেড দ্যাট হবে, তিনটাই একই জিনিস। এর অর্থ হচ্ছে হলো যদি এমন হয় বা ঘটে, অনেকটা ইফের মতো। তো এর ক্ষেত্রে দেখো আগে সবসময় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখি, রিজন আগে হয়, রেজাল্ট পরে হয়, কিন্তু এই ধরনের সেন্টেন্সের প্যাটার্নে আগে হয় রেজাল্ট, তারপরে এই প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এগুলো বসে, তারপরে হয় রিজন। একটা জিনিস এখানে অবশ্যই মাথায় রাখবা যে এখানে সব সময় প্রোভাইডেড এর সাথেই কিন্তু রিজন হবে। অর্থাৎ তুমি যদি ব্যাপারটাকে এইভাবে চাও, আমি একটু সেন্টেন্সটা একটু লিখে দেখাই, তুমি যদি ব্যাপারটাকে এইভাবে চাও যে প্রোভাইডেড আর রিজনটাকে তুমি আগে রাখবা, মানে তুমি যদি চাও যে এইভাবে না লিখে তুমি প্রোভাইডেড প্লাস রিজন প্লাস রেজাল্ট এইভাবে লিখতে চাও, তাও কিন্তু সম্ভব, এবং দুইটা একই জিনিস। অর্থাৎ দেখো প্রোভাইডেড আর রিজন একসাথে বসবে, তার সাথে আগে রেজাল্ট আগে বসবে অথবা পরে বসবে, ব্যাপারটা হচ্ছে এরকম। চলো আমরা একটু দেখি প্রোভাইড, এখানে রেজাল্ট আর রিজনের টেন্সটা কেমন হবে। দেখো রেজাল্ট যদি হয় ফিউচার ইনডিফিনিট, রিজন হবে প্রেজেন্ট ইনডিফিনিট। রেজাল্ট যদি হয় ফিউচার ইন দা পাস্ট, তাহলে রিজন হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, অনেকেই তোমরা ফিউচার ইন দা পাস্ট এই ব্যাপারটা বুঝো না, খুবই সহজ জিনিস। চলো আমি একটু ফিউচার ইন দা পাস্ট তোমাদেরকে স্ট্রাকচারটা একটু বুঝাই দিই। এইখানে আমি ফিউচার ইন দা পাস্টের স্ট্রাকচার লিখে দিচ্ছি। সাবজেক্ট প্লাস, আমরা তো জানি শ্যাল উইল হয় ফিউচার টেন্সে, শ্যাল উইল কে সরাই দিয়ে যদি আমরা এখানে উড, কুড অথবা মাইট ব্যবহার করে তারপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, তাহলেই এই পুরো স্ট্রাকচারটার ফিউচার অ্যাকচুয়ালি ইনডিফিনিট থাকলো না, ফিউচার ইনডিফিনিটের পাস্ট ফর্ম তৈরি করা হয়ে গেল। এটাকেই বলা হয় ফিউচার ইন দ্য পাস্ট। ঠিক আছে, তো যদি আগের অংশ হয় প্রেজেন্ট ইনডিফিনিট, সরি রেজাল্ট যদি হয় ফিউচার ইনডিফিনিট, রিজন হবে প্রেজেন্ট ইনডিফিনিট। রেজাল্ট যদি হয় ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব বেস ফর্ম, তাহলে রেজাল্টটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইন দ্য পাস্ট, পাস্ট ইনডিফিনিট। ফিউচার ইন দ্য পাস্টের এই স্ট্রাকচারটা মুখস্থ রাখবা, অনেক কাজে দেবে। যেমন দেখো উই উইল গো টু পিকনিক টুমরো প্রোভাইডেড দ্যাট, তাহলে এখানে উই উইল গো টু পিকনিক টুমরো, এই যে প্রোভাইডেড দ্যাটটাকে আমি একটু ইয়েলো কালার দিয়ে দিলাম, এবং এখানে দেখো উই উইল গো, এটা আছে কি ফিউচার ইনডিফিনিটে আছে, ফিউচার ইনডিফিনিট, এটা কিন্তু ফিউচার ইন দ্য পাস্ট না, এটা আছে এই ফিউচার ইনডিফিনিটে। তাহলে রিজনটা কি হবে, প্রোভাইডেড দ্যাটের পরে তো সবসময় হয় রিজন, এই যে প্রোভাইডেড দ্যাটের পরে এখানে তাহলে একটা রিজন হবে, এবং রিজনটা অবশ্যই হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দেখো আমরা কালকে পিকনিকে যাব, যদি এমন হয়, কি হয় যদি এমন, কোন শর্তের কারণে আমরা কালকে পিকনিকে যাব, আমরা কালকে পিকনিকে যাব যদি এমন হয় আকাশটা পরিষ্কার, আমরা এরকম লিখতে পারি। চলো আমরা একটু লিখে ট্রাই করি। We will go to picnic, we will go to picnic provided that the sky is clear। আমি এখানে টুমরো লিখলাম না, কেন লিখলাম না, কারণ এখানে কিন্তু অলরেডি টুমরো দেওয়া আছে। না আমি যদি এরকম থাকতো we will go to picnic provided that, তখন আমি লিখতাম the sky is clear tomorrow। ওকে, তাহলে এবার দেখো বি নাম্বারটা দেখো, প্রোভাইডেড ইউ গেট এ প্লাস, প্রোভাইডেড ইউ গেট এ প্লাস। আচ্ছা আমি আগে একটু মার্কিং করে নিই প্রোভাইডেড, তাহলে এখানে এবার দেখো প্রোভাইডেডটা এবার কোথায় আছে, একেবারে শুরুতে আছে, তাহলে সে কোনটা ফলো করলো, সে ফলো করলো কিন্তু এই দ্বিতীয় নিয়মটা, দেখো প্রোভাইডেড প্লাস রিজন প্লাস রেজাল্ট, তাহলে প্রোভাইডেডের সাথে রিজন আছে, তাহলে রিজন কি, যদি এমন হয় তুমি এ প্লাস পাও, যদি এমন হয় তুমি এ প্লাস পাও, আমি তোমাকে একটা ল্যাপটপ কিনে দিব। বা আমাদের বাসায় বাবা মারা আমাদেরকে অনেক সময় এটা নির্বাচনী ওয়াদা দেন যে তুই এটা করলে এটা কিনে দিব, এটা করলে ওইটা কিনে দিব। তো এরকম হইলে আজকে আমি জীবনে অনেক 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 কিছুর মালিক হতাম, হয়তো বা বুর্জ খলিফারও মালিক হয়ে যেতে পারতাম। বাবা মা জীবনে এত ওয়াদা দিচ্ছেন, বাট আলহামদুলিল্লাহ যা প্রয়োজন সবই দিচ্ছেন, বেসিক প্রয়োজনগুলো দিচ্ছেন, এবং আই এম সো গ্রেটফুল টু মাই প্যারেন্টস ফর দিস। তোমাদেরও তোমাদের বাবা মার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা উচিত।
তো চলো আমরা আমার পড়ায় ফিরে আসি। প্রোভাইডেড ইউ গেট এ প্লাস, যদি এমন হয় তুমি এ প্লাস পাও, আমি তোমাকে একটা ল্যাপটপ কিনে দিব। তাহলে এখানে দেখো ইউ গেট এ প্লাস, ইউ গেট এ প্লাস, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। কেন প্রেজেন্ট ইনডিফিনিট আছে? কারণ এবার তো আমরা রেজাল্ট খুঁজছি না, আগে খুঁজতেছি রিজন। রিজন ই প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে রেজাল্ট হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে প্রোভাইডেড ইউ গেট এ প্লাস, তাহলে ইউ গেট এ প্লাস, রিজনটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এটা দেখো আমরা বুঝতে পারবো আমরা এখানে অ্যানসারটা কি লিখবো। তাহলে চলো আমরা অ্যানসারটা এখানে লিখে ফেলি। প্রোভাইডেড ইউ গেট এ প্লাস, I will buy you a laptop. Provided you get a plus, I will buy you a laptop. তুমি যদি এমন হয় তুমি এ প্লাস পেয়েছো, আমি তো যদি এমন হয় তুমি এ প্লাস পাও, আমি তোমাকে ল্যাপটপ কিনে দিব। এটা হচ্ছে হলো এই যে এই প্রোভাইডেডের নিয়ম, প্রোভাইডেড রিজন এন্ড রেজাল্ট, এই নিয়ম। যাই হয়ে যাক, প্রোভাইডেডের সাথে রিজন থাকবে। এটা হলো ফেভিকলের মজবুত জোড়া, কখনো ভাঙবেই না। I would do, চলো একটু খেয়াল করে দেখো, I would do, I would do the job, আমি কাজটা করতাম। provided that, যদি এমন হতো, আমি কাজটা করতাম যদি এমন হতো। এমন কি হতো? চলো আমরা তাহলে একটা রিজন তৈরি করি। এখানে আগে বুঝিনি গ্রামারটা কিভাবে সাজবে। আমি কাজটা করতাম, I would do the job, আমি কাজটা করতাম। তাহলে এটা কি would do, অর্থাৎ তাহলে কি ওই যে এই নিয়মটা মানলো would প্লাস ভার্ব বেস ফর্ম would do, ফিউচার ইন দ্য পাস্ট, ফিউচার ইন দ্য পাস্ট, তাহলে রিজনটা হবে হচ্ছিল পাস্ট ইনডিফিনিট। আমি কাজটা করতাম যদি এমন হতো তারা আমাকে স্যালারি দিত অমুক টাকা, ধরো তারা আমাকে যদি 20k স্যালারি দিত, তাহলে আমি কাজটা করতাম, কথাটা এরকম। তাহলে I would do the job provided that they would offer me 20,000 টাকা বা 20k। চলো আমরা এবার একটু রুলসটা তৈরি করি, এই রুলস অনুযায়ী সেন্টেন্সটা সাজাই। I would do the job provided that they offered me 20k স্যালারি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা যখন পরীক্ষায় অ্যানসার করবা এরকম কখনো যদি কিছু লিখবা না, ঠিক আছে? এই যে 20k বলতে কিন্তু আসলে পরীক্ষার খাতায় এই 20k লিখলে কিন্তু স্যার মার্ক নাও দিতে পারে। সেই ক্ষেত্রে তুমি লিখবা 20,000 টাকা, ঠিক আছে? এরকম করে লিখবা। I would do the job providing that they offered me 20k স্যালারি। তাহলে আগের অংশে আছে পাস্ট, ফিউচার ইন দ্য পাস্ট, তাই পরের অংশ হয়েছে পাস্ট ইনডিফিনিট। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে আমি এটাকে একটু রিপিট করছি যেহেতু এটাকে বলেছি একটু ইম্পর্টেন্ট। প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, যদি এমন হয় বা ঘটে, রেজাল্ট থাকবে, প্রোভাইডেড থাকবে, রিজন থাকবে। প্রোভাইডেড আর রিজন সব সময় পাশে থাকবে, রেজাল্ট আগেও হতে পারে আবার পরেও হতে পারে, বাট প্রোভাইডেড রিজন সব সময় পাশে। রেজাল্ট আর রিজনের টেন্সের প্যাটার্ন হচ্ছে ফিউচার ইনডিফিনিট যদি হয়, রেজাল্ট যদি ফিউচার ইনডিফিনিট হয়, রিজন হবে প্রেজেন্ট ইনডিফিনিট। রেজাল্ট যদি ফিউচার ইন দ্য পাস্ট হয়, রিজন হবে পাস্ট ইনডিফিনিট। যেমন এই যে ফিউচার ইনডিফিনিট, প্রোভাইডেড, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রোভাইডেড, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আর এটা ফিউচার ইন দ্য পাস্ট, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, যেটাই হোক না কেন তিনটা একই। তারপরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? 7 নাম্বার, এরপরেরটা লেস্ট অথবা আদারওয়াইজ, তা না হলে। একটু স্পেস করে দেই, স্পেস গুলো কনজাস্টেড হয়ে গিয়েছে। হ্যাঁ, লেস্ট বা আদারওয়াইজ, এটার অর্থ হচ্ছে লেস্ট আদারওয়াইজ আক্ষরিক অর্থে দুইটা একই জিনিস, তা না হলে বা নতুবা বা অন্যথা, মানে বিকল্প কোনো কথা। কিন্তু গ্রামাটিক্যালি এর কিন্তু একটু ভিন্নতা আছে। দেখো এখানে কি বলতেছে, রিজন লেস্ট অপোজিট রেজাল্ট, তাই না? আচ্ছা, এখানে দেখো রিজন আছে, লেস্ট আছে, এরপর আছে অপোজিট রেজাল্ট। আবার দেখো আদারওয়াইজও কিন্তু রিজন আছে, আদারওয়াইজ আছে, মানে আদারওয়াইজ রিজন, আদারওয়াইজ অপোজিট রেজাল্ট, এটা কিন্তু এখানেও আছে। তাহলে রিজন, আদারওয়াইজ, অপোজিট রেজাল্ট, আবার রিজন, লেস্ট, অপোজিট রেজাল্ট, দুইটার অর্থ এদিকে এক, সেন্টেন্সের প্যাটার্নও এক। তাহলে ভিন্নটা কোথায়? দেখো লেস্ট দ্বারা আসলে বোঝায় হচ্ছে হলো সম্ভাবনা, আর এইদিকে আদারওয়াইজ দ্বারা বোঝায় যেটা কোনো কিছু নিশ্চিতভাবে ঘটে যাবে, যেটা নিশ্চিতভাবে হবেই। তো চলো আমরা একটু দেখি লেস্টের নিয়মটা আগে দেখে নেই। লেস্ট, রিজন, লেস্ট, আদারওয়াইজ। লেস্ট দ্বারা সম্ভাবনা বোঝাবে, রিজন আর অপোজিট রেজাল্ট। আর লেস্টের ক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা হচ্ছে রিজন থাকবে, তারপর একটা অপোজিট রেজাল্ট থাকবে। রিজন হবে
প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ইম্পারেটিভ, বেশিরভাগ ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সই দেখা যায়। যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মেই থাকে, এটা সবসময় মাথায় রাখবা। প্রেজেন্ট ইনডিফিনিট বা ইম্পারেটিভ সেন্টেন্স, আর এরকম থাকলে পরের অংশ অর্থাৎ অপোজিট রেজাল্ট হবে সাবজেক্টটা শুড অথবা মাইট। কখনো কিন্তু এখানে উড হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কখনো এখানে উড হবে না, এটা মাথায় রেখো, কারণ উড কিন্তু অতীতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কিন্তু এখানে অপোজিট রেজাল্ট শুড বা মাইট দিয়েই করতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম হবে। আর আগের অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে একমাত্র তুমি উড বা মাইট ব্যবহার করতে পারো। তাহলে আমি এখানে যদি আমি একটু হাইলাইট করি, শুড বা মাইট, আর এখানে হবে অবশ্যই উড বা মাইট। এই দুই ক্ষেত্রে কিন্তু মাইট কমন, মাথায় রেখো, ঠিক আছে? যেমন দেখো এখানে লেস্ট আছে, হারি আপ লেস্ট, তাহলে হারি আপ ইম্পারেটিভ করলো, তারপরের অংশ হবে সাবজেক্ট প্লাস শুড মাইট ভার্বের বেস ফর্ম। তাহলে তাড়াতাড়ি করো, তা না হলে, এখন বিপরীত ঘটনা বলো, সম্ভাবনা অর্থে তাড়াতাড়ি করো, তা না হলে ট্রেন মিস করতে পারো। ইউ শুড অথবা ইউ মাইট মিস ভার্বের বেস ফর্ম। যদি ইউ মাইট মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য ট্রেন, এটা এরকম হবে। হি স্টাডিজ অ্যাটেন্টিভলি লেস্ট। এখন দেখো লেস্ট আছে, তার মানে কি, এবং এখানে আছে কি, এখানে আছে এটা 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 যেমন ছিল ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? আর এটা কিন্তু আবার প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এটা ইম্পারেটিভে ছিল, ওই প্রেজেন্ট ইনডিফিনিট হিসাবেই কাউন্ট হবে। প্রেজেন্ট ইনডিফিনিটেই আছে, তাহলে এখানে হবে অবশ্যই কি, শুড মাইট ভার্বের বেস ফর্ম। সে মনোযোগ দিয়ে পড়ে, তা না হলে সে কি পাবে না, এ প্লাস মিস করে ফেলতে পারে। হি শুড মিস এ প্লাস, তাই না? আচ্ছা, আই ইনফর্মড হিম, দেখো V2 আছে, আই ইনফর্মড, তার মানে আগে আছে পাস্ট ইনডিফিনিট, তার পরের অংশ হবে উড অথবা মাইট অথবা ভার্বের বেস ফর্ম। আর এখানে তো লিস্ট আছেই। তো চলো আমরা একটু এগুলোর অ্যানসার করে, পেন দিয়ে অ্যানসার করে দেখি। হারি আপ লিস্ট, ইউ শুড, অথবা চাইলে তুমি মাইট ব্যবহার করতে পারো। ইউ শুড বা মাইট মিস the bus. Hurry up, lest you should but might miss the bus. He studies attentively, lest he might not get a plus. সে মনোযোগ দিয়ে পড়ে, তা না হলে সে প্লাস নাও পেতে পারে। ওকে, I informed him about the matter. আমি তাকে এই ব্যাপারটা সম্পর্কে জানিয়েছিলাম। আগের অংশ আছে past, তাই পরের অংশ অবশ্যই would বা might হবে। I informed him about the matter lest he might not know. আমি তাকে ব্যাপারটা সম্পর্কে জানিয়েছিলাম, তা না হলে হয়তোবা সে কখনো জানতোই না, তাই না? তাহলে দেখো এখানে লিস্টের নিয়মটা হচ্ছে সম্ভাবনা, কোনোটাই কিন্তু নিশ্চিত করে বলতেছে না তাড়াতাড়ি করো তোমার বাস মিস হয়ে যাবে, তুমি এইভাবে বলতে পারো না তাড়াতাড়ি করো, তা না হলে তোমার বাস মিস হয়ে যেতে পারে। তুমি 5 মিনিট দেরি করলা, বাস সেখানে 10 মিনিট দেরি করতে পারে, তাই না? এই লিস্টের ক্ষেত্রে আদারওয়াইজের এই জায়গাতেই ভিন্নতা। লিস্ট দ্বারা যেমন সম্ভাবনা বোঝায়, আদারওয়াইজ দ্বারা কোনো কিছু নিশ্চিতভাবে কোনো ঘটা কাজকে বোঝায়। যেমন তোমাকে বলি, তুমি যদি কোনো কারণে আগুনে হাত দাও, আগুন থেকে যদি তুমি সতর্ক না থাকো, তোমার হাত পুড়ে যাবে। আগুনে হাত দিছো, তোমার হাত পুড়বে না এমন কোনোভাবেই নিশ্চয়তা নাই। অথবা আগুনে হাত দিছো, তোমার হাত পুড়তেও পারে, নাও পুড়তে পারে, আগুনের ইচ্ছা, ব্যাপারটা এরকম না। এই সকল ক্ষেত্রে তোমাকে আদারওয়াইজ ব্যবহার করতে হবে, এবং আদারওয়াইজের নিয়মটা হলো, যেহেতু এটা নিশ্চিত, তাই এখানে শুডও হবে না, এখানে মাইটও হবে না, এখানে অ্যাকচুয়ালি অপোজিট রেজাল্টের ক্ষেত্রে হবে উইল। প্রেজেন্ট ইনডিফিনিট ইম্পারেটিভ দুইটাই হবে, তা না হলে উইল হবে। আর যদি আগে পাস্ট হইতো, ওই উইলের ওই অনুযায়ী উড হবে। যেমন এখানে শুড মাইট উড মাইট, এখানে এটাতে হবে হলো উইল, এখানে হবে হলো উড। প্রেজেন্ট ইনডিফিনিট ইম্পারেটিভ আগের মতোই উইল, আর পাস্ট ইনডিফিনিট হলে উইলে পাস্ট উড। যেমন এখানে আদারওয়াইজ আছে, হাইলাইট করলাম, আদারওয়াইজ আছে, হাইলাইট করলাম। রিড অ্যালাউড, এটা কি ইম্পারেটিভ, আর এখানে পে দ্য বিল আমি এটাও দিয়ে রাখছি ইম্পারেটিভ, তাই না? আচ্ছা, যদি এখানে পাস্ট হইতো তাহলে অবশ্যই উড দিয়ে করতাম, এখানে উডের উদাহরণ দেই নেই, আমি একটা মুখে বলে দিব।
তো চলো আমরা একটু ভালো করে এটা একটু সেন্টেন্সটাকে জেনারেট করি। ওকে, রিড অ্যালাউড, জোরে পড়ো, আদারওয়াইজ। আমাদের এটা খুবই কমন ব্যাপার, তোমরা যারা মায়ের কাছে ওই মিন মিন করে পড়ার জন্য বকা খাইছো, ইনক্লুডিং মি, তাদের জন্য আমাদের এটা চিরন্তন সত্য কথা যে মিন মিনায় পড়লে মা কিচেন থেকে আইসা মারবে, এটাতে কোনো মিস নাই। তো রিড অ্যালাউড, আদারওয়াইজ মম, otherwise mom will punish, অথবা বলতে পারি স্কল্ড। স্কল্ড মানে কি? বকা দেওয়া। জোরে পড়ো, তা না হলে মা তোমাকে বকবে, মা তোমাকে শাস্তি দিবে, তা না হলে। আর এটা হবেই, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের আদারওয়াইজ ব্যবহার করতে হবে, আর যেহেতু আগের অংশ প্রেজেন্ট আছে তাই উইলই হবে। পে দা বিল, বিল পরিশোধ করো। আদারওয়াইজ উই উইল কাট ইয়োর ইলেকট্রিসিটি সাপ্লাই। কোন এক বেচারাকে বিল পরিশোধ করার জন্য কোম্পানি বলতেছে বিল পরিশোধ করে দাও, তা না হলে আমরা তোমার বিদ্যুৎ লাইন, বিদ্যুৎ সরবরাহ কেটে দেব। এই তাহলে এটা এমন না যে সাপ্লাই বিল না দিলে আমরা কাটতেও পারি, নাও কাটতে পারি, এটা মাস্ট যে বিল না দিলে কেটে দিব, তাই এখানে আদারওয়াইজ ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা এখন এই লেটেস্টের আর আদারওয়াইজ এর মধ্যে যে মূল যে পার্থক্য এটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 8 নাম্বার আলোচনা করি। 8 নাম্বার হচ্ছে হলো লেট অ্যালোন, যার অর্থ হচ্ছে হলো ভাবাই যায় না। ওকে, আচ্ছা, লেট অ্যালোন যার অর্থ হচ্ছে হলো ভাবাই যায় না। তো লেট অ্যালোনের ক্ষেত্রে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমরা বাঙালিরা এই লেট অ্যালোন ব্যাপারটা নিয়ে অনেক মানে সিদ্ধহস্ত। তুমি যদি লেট অ্যালোনের ব্যবহার ঠিক মতো না জানো, তাহলে তোমাকে আমি অ্যাকচুয়ালি মানে বাংলাদেশের জন্মগ্রহণকারী বাঙালি বলতে অনেকটা নারাজ। ব্যাপারটা কেন তো তোমাকে বুঝাই বলি। লেট অ্যালোন হচ্ছে হলো খোঁচা মারা একটা কথা। এই খোঁচা মারা কথাটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তুমি এমন কাউকে পাবা না যে তার লাইফে কখনো ওই আশেপাশে আন্টি, ভাবি, খালা, মামি এইরকম মানুষ দ্বারা মানে এরকম খোঁচা পায় নাই, যে সে পাসই করতে পারে না, সে এ প্লাস পাওয়া তো দূরের কথা। বাই দা ওয়ে, আমার মা আমাকে এগুলো অনেক বলছেন, আর এগুলো বলে বলে আমাকে পিটায়া পিটায়া রেজাল্ট করাইছেন, পড়াইছেন। আলহামদুলিল্লাহ, এগুলো বলার জন্য আমার বাচ্চার মা আমার বাচ্চাকে এইভাবে বলবে কিনা আই এম নট শিওর, তাকে ট্রেনিং করাতে হবে, তাই না? আচ্ছা, যাই হোক, লেট অ্যালোন ভাবাই যায় না, দূরের কথা। তো চলো, এই লেট অ্যালোন কিন্তু স্পেশালিজম ফ্রেজেরও একটা জিনিস। আমরা জানি স্পেশালিজম ফ্রেজে একটা কমনলি এটা থাকে, টাস্ক 1 লেট অ্যালোন, টাস্ক 2। এখানে মূলত দুইটা কাজের সাথে কম্পেয়ার করা থাকে। টাস্ক 1 এর সাথে টাস্ক 1 আর টাস্ক 2 এর সাথে একটা কম্পেয়ার করা হয় যে এই টাস্ক 1টাই হয় না, টাস্ক 2 তো হওয়ার কোনো চান্সেসই নাই, রাইট? ওকে, তো যদি টাস্ক 1 ইজ লেস দ্যান টাস্ক 2, অর্থাৎ প্রথম কাজটা যদি দ্বিতীয় কাজটার থেকে তুলনামূলক ছোট হয়, কম গুরুত্বপূর্ণ হয়, কম ভ্যালুয়েবল হয়, তাহলে লেট অ্যালোনের অর্থ একরকম দাঁড়ায়। আর যদি প্রথম কাজটা দ্বিতীয় কাজের থেকে আরো বড় হয়, অর্থাৎ প্রথম কাজই বিশাল বড়, দ্বিতীয় কাজটা ছোট, তাহলে লেট অ্যালোনের অর্থ আরেক রকম দাঁড়ায়। যদি টাস্ক 1 লেস দ্যান টাস্ক 2 হয়, অর্থাৎ তোমাদের বোঝানোর জন্য আমি এভাবে ম্যাথের মতো করে এনে দিছি, তখন লেট অ্যালোনের মানে দাঁড়াচ্ছে ভাবাই যায় না বা দূরের কথা। আর যদি টাস্ক 1 লেস দ্যান টাস্ক 2 সরি গ্রেটার দ্যান টাস্ক 2 হয়, তাহলে এর অর্থ সম্পূর্ণরূপে বদলায় যায় এবং তার অর্থ হয়ে যায় এইটা কোনো ব্যাপারই না। ওকে, তো চলো আমরা একটু দেখে নেই সব ঠিক আছে। ওকে, হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম, লেট অ্যালোন। আচ্ছা, এখানে আমি লেট অ্যালোন মার্ক করবো, এখানে মার্ক করা আরো কতগুলো বিষয় আছে। লেট অ্যালোন, এইবার আমি একটু চিন্তা করে তোমরা একটু চিন্তা করে দেখো, সে পরীক্ষায় পাশ করতে পারে না, তাই না?
সে পরীক্ষায় পাস করতে পারে না। তাহলে প্রথম কাজটা তো অবশ্যই ছোট, তাহলে এরপরের কাজটা আমরা কি করবো? সে পরীক্ষা পাসই করতে পারে না, এ প্লাস পাওয়া তো দূরের কথা, আমরা এইভাবেই সাজাবো। তো এই ক্ষেত্রে প্রথম কাজটা ছোট, দ্বিতীয় কাজটা বড়, অর্থাৎ আমাদের এখানে কিন্তু এটা ফলো হচ্ছে। এবার আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, আমার তার নামই মনে নাই, তার নামই মনে নাই, তার ঠিকানা তো দূরের কথা। ব্যাপারটা এরকম ভাবে দাঁড়ায় না? আমি তার নামই মনে করতে পারতাছি না, তার ঠিকানা মনে করা তো দূরের কথা। তো নামটা ছোট, ঠিকানা আরো বড় জিনিস, তো প্রথম কাজটা ছোট, দ্বিতীয় কাজটা বড়, তো এগুলোর অর্থ হবে ভাবাই জানা দূরের কথা। এতটুকু নলেজ সবার ঠিক আছে। এইবার আসো 3 নাম্বার পয়েন্টটাতে, হি ক্যান অ্যাফোর্ড আ হেলিকপ্টার, সে একটা হেলিকপ্টারের সামর্থ্য রাখে, তাই না? সে একটা হেলিকপ্টার কেনার সামর্থ্য রাখে, লেট অ্যালোন ড্যাশ। এখন সে এরপরে কি হবে? সে একটা হেলিকপ্টার কিনতে পারে, তোমার এই বাইক কেনা তো কোনো ব্যাপারই না। ব্যাপারটা এরকম না? তাহলে তাহলে লেট অ্যালোন হেলিকপ্টার আর বাইকের মধ্যে যদি তুমি কোনোভাবে কম্পেয়ার করো, তাহলে প্রথমে হেলিকপ্টারটাই অনেক বড়। আর এখানে ক্যান আছে, কথাটা নেগেটিভ অর্থও নাই, পজিটিভ অর্থে আছে। সে একটা হেলিকপ্টার কিনতে পারে, একটা বাইক কেনা তো ব্যাপারই না। তখন হবে লেট অ্যালোন, কিন্তু অর্থ হয়ে যাবে একইভাবে বসবে লেট অ্যালোন, কিন্তু অর্থ হয়ে যাবে ভিন্ন। তো চলো এই তিনটার আমরা একটু লিখে দেখি। রেডি? হি এ নাম্বার করতেছি, হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম লেট অ্যালোন গেট এ প্লাস। ওকে, আই ক্যান নট রিমেম্বার হিজ নেম লেট অ্যালোন হিজ হোম অ্যাড্রেস, তার নামই আমার মনে নাই, তার বাড়ির ঠিকানা তো দূরের কথা। সি নাম্বার, হি ক্যান অ্যাফোর্ড আ হেলিকপ্টার লেট অ্যালোন ইয়োর দিস কার। আমরা সবাই জানি গাড়ির থেকে হেলিকপ্টারের দাম বেশি, তো সে একটা হেলিকপ্টার কিনতে পারে, তোমার এই গাড়ি তো কোনো ব্যাপারই না, সো তোমার বাহাদুরি করার কিছু নাই। ব্যাপারটা এরকম। তো এই সকল ক্ষেত্রে আমরা লেট অ্যালোনটা ব্যবহার করতে পারি, তাই না? স্পেশাল ইউজ অফ ফ্রেজের জন্য এটা সহজ হয়ে গেল, আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের জন্য তো সহজ হয়ে গেলই ইনশাআল্লাহ। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা তোমাদের কাছে ব্যাপারটা সহজ লাগতেছে নাকি লাগতেছে না। 9 নাম্বার আসো এরপরে, টিল এবং আনটিল, যতক্ষণ পর্যন্ত এবং যতক্ষণ না পর্যন্ত। ইংরেজি গ্রামারে এই একজোড়া শব্দ আছে যারা পজিটিভ আর নেগেটিভ। টিল পজিটিভ কথা, যদিও এখানে একটা এল কম আসছে। টিল যতক্ষণ পর্যন্ত, আনটিল যতক্ষণ না পর্যন্ত। দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ কথা, কিন্তু ইংরেজি গ্রামারে এই একজোড়া শব্দই আছে যারা পজিটিভ আর নেগেটিভ সম্পূর্ণ বিপরীতমুখী হইলেও অর্থ হুবহু সেম। দেখো এখানে কি লিখছি, নোট, টাস্ক 1 এবং টাস্ক 2 একই টেন্সের হবে। টিলের টাস্ক 1 এখানে যেটা হবে এটা একই টেন্সের হবে। এবং মনে রাখবা টিল আনটিল দুইটা একে অপরের নেগেটিভ হইলেও অর্থের দিক দিয়ে একই। আমি যদি বলি ওয়েট হেয়ার, এখন দেখো এখানে আছে কি, আমি একটু বুঝায় বললেই তোমরা সহজে বুঝে যাবা। দেখো টিল টিল আর এখানে লাস্ট এটা দিছি সরি টিল আনটিল আনটিল। ওকে, ওয়েট হেয়ার, আমি অপেক্ষা করো, আনটিল আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো। যদি আমি কথাটা এইভাবে বলি, ওয়েট হেয়ার টিল আই কাম হোম, আমি এখানে অপেক্ষা করো আমি বাসায় আসা পর্যন্ত। ওয়েট হেয়ার টিল আই কাম হোম না লিখে ওয়েট হেয়ার টিল আই কাম ব্যাক, আমি ফেরত আসা পর্যন্ত অপেক্ষা করো। এই টিল দ্বারা এখানে আসছে হচ্ছে হলো, এই টিল দ্বারা কথাটা আসছে হচ্ছে হলো পজিটিভ, এই কথাটা কিন্তু নেগেটিভ আসে নাই। কিন্তু আমি যদি বলি ডোন্ট গো আউট আনটিল আই সে, আমি না বলা পর্যন্ত বাইরে যাইও না। এইবার আনটিল শব্দটা কিন্তু টেকনিক্যালি, এটা যেমন টেকনিক্যালি পজিটিভ ছিল টিল শব্দটা, আনটিল শব্দটা কিন্তু পজিটিভ নয়, আনটিল শব্দটা কিন্তু এখন নেগেটিভ। যদিও নেগেটিভ তারপরেও অর্থ একই। ডোন্ট গো আউট আনটিল আই সে, কথাটাকে তুমি যদি বলো ডোন্ট গো আউট টিল আই সে, আমি না বলা পর্যন্ত, আমি বলা পর্যন্ত বাইরে যাও না, তার মানে আমি না বললে তুমি যাইতে পারবা না। আবার ডোন্ট গো আউট আনটিল আই সে, আমি না বলা পর্যন্ত বাইরে যাও না, আমি না বললে তুমি বাইরে যেতে পারবে না। কথাটা টিল দিয়েও যা বোঝায়, আনটিল দিয়েও তাই বোঝায়, খালি সেন্টেন্স পজিটিভ আর নেগেটিভ নিজে থেকেই হয়, অর্থের দিক দিয়ে এক। আর ইংরেজি গ্রামারে এরকম পেয়ার তুমি আর পাবা না। কিপ রিডিং, পড়তে থাকো, আনটিল ইউ
মেমোরাইজ ইট ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি মানে করে ঝরঝরা ভাবে, ঠুটস্থ ভাবে, তাই না? পড়তে থাকো তুমি ঝরঝরা ভাবে মুখস্থ না করা পর্যন্ত। আর যদি টিল ব্যবহার করো তুমি ঝরঝরা করে মুখস্থ করা পর্যন্ত পড়তে থাকো। তাহলে দুইটা ঘুরে ফিরে একই কথা, টিল আনটিল একই ভাবে বোঝানো যাচ্ছে। ওকে, আজকের এই লেকচার 1 এর লাস্ট যেই পয়েন্ট, আশা করি তোমাদের এটা সবারই খুব পরিচিত এবং এইটা পাইলে কেন জানি একটা ভালো লাগা কাজ করে, কারণ এটা আমরা পারি। এই ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট ইনডিফিনিট হবে। একটু ভালো করে খেয়াল রাখো, ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট ইনডিফিনিট। আমি কেন এই কথাটা বললাম একটু মাথা রাখবা, সরি এটা দরকার নেই। ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট ইনডিফিনিট, এটা আমি একটু আন্ডারলাইন করে দিই, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট ইনডিফিনিট, আর ইট ইজ হাই টাইম প্লাস ফর প্লাস অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আমি জানি না বাহিরে নয়েজ হচ্ছে, আমার মাইক্রোফোন ওগুলো গ্র্যাব করতেছে কিনা, কারণ আমি রেকর্ড করতেছি, রেকর্ড ক্লাস। যদি বাহিরের নয়েজ যায় তাহলে কাইন্ডলি সরি, ট্রাই করতেছি নয়েজ ক্যান্সেলেশন ভাবে রাখার। যদি নয়েজ এরপরেও যায় অতটুকু একটু কাইন্ডলি ক্ষমার দৃষ্টিতে দেখবা। ওকে, ইট ইজ হাই টাইম পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস V2। এই ক্ষেত্রে আমরা হয় এইটা ব্যবহার করব, আর নালে আমরা হয় ফর প্লাস অবজেক্ট এটা ব্যবহার করব। ঠিক আছে, আন্ডারলাইন হবে না, চলে আসছে এক্সট্রা। আর তা না হলে দেখো আরেকটা জিনিস কিন্তু এটাতে গ্রামাটিক্যালি কারেক্ট আছে, সেটা হচ্ছে এইটা কিন্তু। তো চলো আমরা আগে একটু বলি। ইট ইজ হাই টাইমের পর হয় পাস্ট ইনডিফিনিট হবে সাবজেক্ট প্লাস V2, এর অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম সাবজেক্ট প্লাস V2, ইট ইজ হাই টাইম ফর প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম, এইভাবেও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু ইট ইজ হাই টাইমের পর সরাসরি টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখবা না, কমপ্লিটিং সেন্টেন্সে লিখবে না। আমি কিন্তু এখানে বলে দিছি, বারবার বারবার বলে দিচ্ছি, কাইন্ডলি মাথায় রাখবা। ইট ইজ হাই টাইম টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা লিখবে না। এইচএসসি তে এই ফরম্যাটে মার্কস দেওয়া হয় না, কথাটা মনে থাকবে। এইচএসসি তে এই ফরম্যাটে মার্কস দেওয়া হয় না। কারাপশন ইজ দ্য মেইন প্রবলেম অফ এ নেশনস ডেভেলপমেন্ট। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। এখনই উপযুক্ত সময় তুমি কোনটা ব্যবহার করো? বলতে পারো যে উই স্টপড কারাপশন, ইট ইজ হাই টাইম ফর আস টু স্টপ কারাপশন, অথবা লিখতে পারো টু স্টপ কারাপশন। এই দুইটা ঠিক থাকলেও এটার জন্য তোমাকে মার্কস দেওয়া হবে না। কারাপশন ইজ দ্য মেইন প্রবলেম অফ এ নেশনস ডেভেলপমেন্ট। দুর্নীতি একটা জাতির উন্নতির পথে মূল সমস্যা, মূল অন্তরায়। ইট ইজ হাই টাইম, it is high time for us to stop corruption at any cost. এখনই উপযুক্ত সময় আমাদের দুর্নীতি রুখে দাঁড়ানোর। Your exam is knocking at the door. Your exam is knocking at the door. It's high time. এবার আমরা জাস্ট লিখতে পারি প্রথম পয়েন্টে এই প্যাটার্নটা দিয়ে লিখবো। ইট ইজ হাই টাইম যে প্রথম যেটা ছিল এই যে এটা দিয়ে, এটা পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস V2 এটা দিয়ে লিখবো। ইট ইজ হাই, ইটস নাও টাইম you studied it is now time you studied seriously. Seriously লেখাটা খুব বিচ্ছিরি হয়েছে। It is now time you studied seriously. তাহলে দেখো your exam is knocking at the door, তোমার পরীক্ষা সামনে নক করতেছে, মানে খুবই আসন্ন। কথাটা এইচএসসি 25 দের জন্য খুবই সত্যি। আর আসলে এখন পড়ালেখা সিরিয়াস করা আরো আগে করার কথা তোমাদের, তো তোমাদের জন্য কথাটা সত্যি হলো সময়টা এখন না, আরো আগে যদি বলতাম তাও সময়টা, এখন শুধু রিভিশন দেওয়ার সময়। এই জন্যই
এত পরিশ্রম তোমাদের জন্য, মূলত এইচএসসি 25 দের জন্য। তোমরা আমাকে একটু থ্যাঙ্কস দিতেই পারো। আর চাইলে আমার মানে ফেসবুক পেজ আর হলো ইউটিউব যে চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে পেজটা আর চ্যানেলটা গ্রো করলে আমার নিজেরই ভালো লাগবে। এই তো আজকে আমরা একটু রিভিউ দেখে নিই। আমরা আজকে 10টা নিয়ম আলোচনা করলাম, আমি এই ইয়েতে 24টা নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো আমরা আজকে পড়লাম টু টু, এতই যে না অর্থে। তারপর পড়লাম টু ফর টু, এতই যে কোনো একজনের পক্ষে না অর্থে। এনাফ টু, এতই যে হ্যাঁ অর্থে। তারপর সো দ্যাট, সো ডট ডট দ্যাট, যেটা এতই যে হ্যাঁ অথবা না অর্থে, সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। 5 নাম্বার সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, সো দ্যাটটা এখন পাশাপাশি হবে, যেটার অর্থ হবে যাতে। 6 নাম্বার হচ্ছে প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট, যদি এমন হয় বা ঘটে। এখানে আমি একটা কথা লিখে দেই, এই জিনিসটা কিন্তু অনেকটা তোমাদের অনেকে হয়তো বা বুঝতে সহজ হবে। এটা কিন্তু অনেকটা ইফ এর মতো, ইফ এর মতো, অনেকটা ইফের মতো, ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার আসলে হচ্ছে লেস্ট, আদারওয়াইজ। লেস্ট হচ্ছে হলো সম্ভাবনা, তা না হলে নতুবা অন্যথায়। আর আদারওয়াইজটা হচ্ছে হলো নিশ্চিতভাবে যেটা ঘটবে এরকম কোনো কিছু। তারপর লেট অ্যালোন, ভাবাই যায় না বা দূরের কথা। টিল বা আনটিল, যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় বা এখনই সঠিক সময়। আর সব ভালো করে খেয়াল রাখবা, অবশ্যই অবশ্যই খেয়াল রাখবা এটা যেন আমরা ইনকমপ্লিট করে না দিই, অর্থাৎ সরি একটু ভুল বললাম, এটা যেন আমরা যেন ওই টু প্লাস ভার্বের বেস ফর্ম জাস্ট সিম্পল ফর্মেটটা দিয়ে না দেই, এটা এইচএসসি তে মার্কস দেয় না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে বলি। কমপ্লিটিং সেন্টেন্স তোমরা যখন অ্যান্সার করবা, অবশ্যই অবশ্যই সেন্টেন্স এই যে কোশ্চেন সহকারে ফুল লিখবা। শুধু এতটুকু পরীক্ষার হলে তুমি যদি লিখো, তোমাকে একটা বিশুদ্ধ 0 দেওয়া হবে। এইটা কাইন্ডলি মাথায় রেখে পরীক্ষা দিও। অ্যান্সার করার আগে এইটা অন্তত মাথায় রাখবা যে আমি কমপ্লিটিং সেন্টেন্সে যাই লিখবো না কেন, কোশ্চেনটা তুলে তারপর লিখবো, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ খুব দ্রুত আমি এইটার দ্বিতীয় পার্ট দিব, এবং এটার লেকচার শেষে একটা সালের বোর্ড কোশ্চেন গুলো, সেটা খুব সম্ভবত তোমাদের 2024 সালেরটা নিয়েই আমি একটা বোর্ড সলভিং এর একটা ক্লাস দিব। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের উপর তোমরা মোট 3টা ফ্রি ক্লাস পাবা। একটা হচ্ছে লেকচার 1, যেটা একটা আজকে পেলা। লেকচার 2 ইনশাআল্লাহ বাকি অংশে বাকি 14টা নিয়ম আলোচনা করব, এবং লেকচার 3 তে বোর্ড কোশ্চেনের 2024 সালের সব সলভ করব। সো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, গুড নাইট।